সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৈনিক ভোরের কাগজের নিয়মিত আয়োজন আমাদের মুক্ত চিন্তায় আপনাদের স্বাগত। আমাদের সাপ্তাহিক আয়োজন মুক্ত চিন্তায় আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সেক্টরের আমরা বিশেষজ্ঞ এবং ব্যক্তিদের আমরা উপস্থিত করে থাকি আপনাদের সামনে। ঠিক আজকে আমরা মুক্ত চিন্তায় আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন প্রযুক্তি বিশেষজ্ঞ জনাব তানভীর জোহা। আপনাকে স্বাগত দৈনিক ভোরের কাগজের মুক্ত চিন্তায়। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনুষ্ঠানটি দেখছেন ভোরের কাগজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সেই সাথে আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতে লাইক শেয়ার দিবেন এবং আমাদের সাথেই থাকবেন আশা করি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে যে সহিংসতাটা ঘটে গেছে তার জন্য এবং যারা প্রাণহানি ঘটেছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের প্রতি আমরা শোক সমবেদনা জানাচ্ছি, জ্ঞাপন করছি। পাশাপাশি এই ধরনের ঘটনার আমরা নিন্দাও প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের যেই সহিংসতায় যেই পরিমাণ আমাদের দৃশ্যমান ইনফ্রাস্ট্রাকচারে যে ক্ষতি হয়েছে, সরকার বলছে যে ৬,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের প্রযুক্তি সেবার ইন্টারনেট বন্ধ থাকার ফলে মোবাইল ইন্টারনেট প্রায় 10 দিন এবং ব্রডব্যান্ড ইন্টারনেট আমাদের 6 দিন বন্ধ ছিল, আপনারা জানেন। এর ফলে আমাদের নাগরিক, ব্যবসা, শিক্ষা, আমাদের চিকিৎসা, আমাদের গণমাধ্যম সব কিছু ক্ষেত্রেই একটা বিশাল স্থবিরতা নেমে আসে এবং এর ফলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানি যে এটা বাংলাদেশের মোট বাজেটের কেউ কেউ বিশেষজ্ঞরা বলে থাকেন আমাদের অর্ধেক ক্ষতি হয়ে গেছে। তো এই ক্ষতি থেকে আমরা আসলে কিভাবে উত্তরণ পাবো, এই বিষয়ে আমরা প্রথমে কথা বলবো। সেই সাথে আমাদের সাইবার নিরাপত্তার দ্বিতীয় অংশে কথা বলবো আমাদের প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহার কাছে। জনাব তানভীর জোহা, আমরা যে কথাটি বলছিলাম যে দীর্ঘ 10 দিন আমাদের মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল, আমরা কোনো কাজই করতে পারিনি। মূলত কোনো পরিষেবা, আমার রাষ্ট্রীয় সেবা বলেন, পরিষেবা বলেন, ব্যক্তিগত কাজ সব কিছু বন্ধ ছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এবং এখন যে ইন্টারনেটটা দেওয়া হয়েছে সেটিও খুব একটা আমরা ভালো মানের পাচ্ছি বলে মনে হচ্ছে না। তো আমরা এই ক্ষয়ক্ষতি থেকে আমরা আসলে কিভাবে বেরিয়ে আসবো, আর কেনই বা ইন্টারনেট বন্ধ করার প্রয়োজন হলো? ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ আলোচনা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মূলত আমি ইক্যাবে একটি কমিটির স্ট্যান্ডিং কমিটির মেম্বার। তো সেখান থেকে যারা বিশেষ করে কমার্স ভিত্তিক যারা, অর্থাৎ ফেসবুকের পেজের মাধ্যমে যারা বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল করে থাকে দেশে এবং দেশের বাইরে, তাদের ক্ষতির পরিমাণটা সবচেয়ে বেশি এবং তাদের সংখ্যাটাও কিন্তু বেশি। বাংলাদেশে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, অর্থনীতির প্রেক্ষাপটে তাদেরকে অনেক বড় জায়ান্ট ইনভেস্টমেন্ট কিংবা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে তাদের বিশাল যে অংশগ্রহণ থাকলেও আসলে এসএমই অর্থাৎ হচ্ছে স্মল মিডিয়াম এন্টারপ্রেনার যারা, তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং তারা কিন্তু মূলত অর্থনৈতিক চাকাটা অনেকটাই সচল রাখছে বা রেখেছেন। তো সেক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখলাম এবার এই বড় যে ইন্টারনেটের বিপর্যয়, সে বিপর্যয় তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই এসেছে যে বলেছেন যে তারা দেশ ছাড়বে এবং যারা বিশেষ করে আইসিটি ব্যবসা যারা করে তারা ইতিমধ্যে থাইল্যান্ড কিংবা ব্যাংককে চলে গিয়েছে। তারা বলেছে যে আমি আসলে এই মুহূর্তে আমার 190টি সার্ভার আছে বা 90টা দেশে আমার যে ডোমেইন হোস্টিং এর সার্ভিস আছে, তারা যদি আমাকে ইমেল অ্যাবসেন্ট পায় তাহলে আমি এই ক্লায়েন্টগুলোকে কখনোই পাবো না এবং তাদের কাছ থেকে তারা কিন্তু ইতিমধ্যে টাকা অ্যাডভান্স নিয়েছেন। তো তারা কিন্তু সাথে সাথে তারা পার্শ্ববর্তী দেশ জরুরি অবস্থায় তারা ভিসা যাদের ছিল তারা চলে গিয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার কারণে তারা ভিসা অ্যাপ্লিকেশনও করতে পারেনি। আপনারা ইতিমধ্যে জানেন ভিএফএস তার কার্যক্রম কিন্তু আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে। তার মানে যাদের ভিসা ছিল তারা কোনোভাবে হয়তো এর মধ্যে যেতে পেরেছে, কিন্তু তারপরও যে সমস্যা আমাদের ইমিগ্রেশন কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেল। ইমিগ্রেশনে আপনার ভ্যালিডেট ইনফরমেশন সেটাও একটা নেট কানেক্টিভিটির মধ্যে দিয়ে যায় এবং ফ্লাইট স্ক্যাজুয়াল এবং শিডিউলেও কিন্তু বাংলাদেশে ব্যাপক একটি ম্যাসিভলি এবং মাইল ফলকভাবে বলতে পারি একটা সমস্যা তৈরি হয়েছে। এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সাথে সম্পূরক এবং অনেকগুলো পরিবার কিন্তু জড়িত। তো যেটা আসলে অতটা দৃশ্যমান নেই, কারণ এই কারণে দৃশ্যমান নেই আমাদের বাংলাদেশে আমরা ডিজিটাল হলে প্রকৃত অর্থে অনেক ডেটাগুলো কিন্তু আমরা আর্কাইভিং করতে পারিনি, যার কারণে
ওয়ান পয়েন্টে স্মার্টলি আমরা এর ক্ষতির পরিমাণটা কিন্তু এভিডেন্টলি নিরূপণ করতে পারছি না, কিন্তু আমরা নিরূপণ করছি যখন ট্রানজ্যাকশনগুলো আসলে বন্ধ হয়ে গেল এবং যেটা আপনার সূচকটি দাঁড়ালো সেই বিষয়। তো এখন এফ কমার্সের যে ব্যাপারটি আমি বলতে চাইছি যে এফ কমার্সটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত, এখনো অবধি অনুষ্ঠান চলাকালীন সময়ে তারা তাদের ফেসবুকটি লগ ইন তো করতে পারছে না। আরেকটি বিপর্যয় ঘটেছে, সেটা হচ্ছে অনেকে ভিপিএন দিয়ে ব্যবহার করছে এবং এই ভিপিএন ব্যবহার করার ফলে তাদের তথ্যের ঝুঁকি বাদ দিলাম, কিন্তু তারা এর মধ্যে বুস্টিংও করতে গিয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই বুস্টিংটা কিন্তু হয়নি এবং অনেকে টাকা মাঝপথে আটকে গিয়েছে এবং এই জাতীয় সাইবার দুর্ঘটনায় কিন্তু আমাদের বাংলাদেশ রাষ্ট্র ওন করবে না, যেহেতু আপনি ভিপিএন ব্যবহার করছেন, রাষ্ট্র আপনার ভিপিএন ব্যবহার করাকে স্বীকৃতি দিচ্ছে না। তো আপনি ব্যবহার করে যখন বাইপাস করেছেন এবং নেটওয়ার্কের উপর একটা লেয়ার তৈরি হচ্ছে, এমনিতে আমাদের নেটওয়ার্কের ব্যান্ডউইথের সংকট রয়েছে, তার মধ্যে যখন ভিপিএন ব্যবহার করে আরেকটা জটিলতা তৈরি করা হচ্ছে ট্রাফিকের মধ্যে, সেই জটিলতা থেকে সবচেয়ে বড় জটিলতা আপনি এর ভিতরে ইলেকট্রনিক ব্যাংকিং করছেন, সেটি একটা বিপর্যয়। ফ্রিল্যান্সাররা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত, তাদের কাজ ইতিমধ্যে ভিয়েতনাম বা চায়নারা কিন্তু নিয়ে নিয়েছে এবং বাংলাদেশে কাউকে কোনো কাজ দেওয়ার পূর্বে আন্তর্জাতিক আপওয়ার্করা কিন্তু চিন্তা করবে এই দেশে ইন্টারনেট থাকে না, এবং যেহেতু ইন্টারনেট থাকে না এই কাজটা তখন কিভাবে হবে, তারা কিন্তু এই কাজ ভবিষ্যতে আমাদের আউটসোর্সিং এ কিন্তু আমরা একটা উদীয়মান একটা কান্ট্রি, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বড় প্রতিবন্ধকতা আপনি মনে করছেন? না, এটা তো বটেই। এবং দেখেন একটা বিষয় বলি, আমাদের রাষ্ট্র কর্তৃক কিছু তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের কথা বলতে হবে কি, আমাদের তৃণমূল পর্যায়ে কিন্তু স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য ফ্রিল্যান্সিং বা বাড়ি বসে বড় লোক এরকম কিছু প্রকল্প নেওয়া হয়েছিল এবং তখন কিন্তু মানুষ বুঝতে পারেনি, কিন্তু আগ্রহটা তৈরি হয়েছিল। আগ্রহ তৈরি হওয়ার পর যখন তারা যে মুহূর্তে যখন তারা ফ্রিল্যান্সার প্রফেশনাল হিসেবে নিল, এবং আপনি দেখবেন ইতিমধ্যে আমাদের সরকার প্রধান এবং মুখ্য সচিব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফ্রিল্যান্সারদের কিন্তু একটা কার্ড তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল, যে তাদের সন্তানরা যাতে ভালো জায়গায় পড়তে পারে। ফ্রিল্যান্সারদের অনেক সময় স্বীকৃতি দেওয়া হচ্ছিল না। এরকম একটি পর্যায়ে, এরকম একটি পন্থায় আমরা এগোচ্ছিলাম। এই মুহূর্তে ইন্টারনেট বিপর্যয় এবং বিশেষ করে এত লম্বা সময় ইন্টারনেট বিপর্যয়টা আসলে কোনোভাবেই কিন্তু কাম্য নয়, এবং এ থেকে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমরা সারা জীবন সাইক্লোন বা ঘূর্ণিঝড় এইসব ব্যবস্থাপনা বা সড়কের দুর্ঘটনা ব্যবস্থাপনা করতে পারলেও এই ডিজিটাল দুর্ঘটনা ব্যবস্থাপনা আমাদের যে সক্ষমতা একেবারেই নেই, সেটা কিন্তু আসলে দৃশ্যমান হয়ে গিয়েছে, পরিষ্কার হয়েছে। আচ্ছা, আমরা কি যেভাবে আমরা যে এই যে ইন্টারনেটটা বন্ধ করলাম, বন্ধ করা হচ্ছে বলা হচ্ছে যে গুজব প্রতিরোধে, তো আমরা এই গুজব প্রতিরোধ করার জন্য ইন্টারনেট বন্ধ ছাড়া কি আমরা করতে পারতাম কিনা, এক নাম্বার মানে গুজবটা বন্ধ রেখে আমরা ইন্টারনেটটা সচল রাখতে পারতাম কিনা। সেকেন্ড হচ্ছে যে ইন্টারনেট সচল থাকার সময় যে গুজবটা ছড়িয়েছিল, ইন্টারনেট বন্ধের পরে আপনি লক্ষ্য করবেন যে প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন এবং খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছেন, এই গুজবটা কিন্তু ইন্টারনেট বন্ধ এবং হাজার হাজার মানুষ মারা গেছে বলে প্রচার হয়েছে, সারা দেশের মানুষ যেটা জানে, এবং যার ফলে সহিংসতাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাহলে কি ইন্টারনেট বন্ধ করাটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল কিনা? জি, ধন্যবাদ। এখন যে বিষয়টা হয়েছে যে এর আগে যে টাওয়ারটার অগ্নিকাণ্ড কিছুদিন আগেই হলো, তখন কিন্তু আমাদের নেটের গতি স্লোথ ছিল। তো যখন এই নেটের গতিতে যখন স্লোথ ছিল, তখনই কিন্তু আমাদের টনক নাড়া উচিত ছিল যে এরকম একটি সেন্সিটিভ ইন্টারনেট যেখানে সারা দেশে সম্পৃক্ত রয়েছে, সেই বিল্ডিংয়ের ফিজিক্যাল সিকিউরিটিটা কী। এবং বাংলাদেশে কিন্তু অনেকগুলো ডিজিটাল বিল্ডিং আছে অত্যন্ত মডার্নাইজড, এবং তাদের ফিজিক্যাল সিকিউরিটি অনেক হাই, মানে হিউম্যান সিকিউরিটি না, তাদের ফিজিক্যাল সিকিউরিটি এরকম যে আপনি পাঞ্চ না করলে আপনি ঢুকতে পারবেন না, এবং অটোমেটিক লোহার বেষ্টিত গেট আছে। তেজগাঁও লিঙ্ক রোডে আপনারা দেখবেন অনেকগুলো এরকম বিল্ডিং, কেপিআই ভুক্ত, যে কেপিআই ছাড়াও তারা নর্মাল বিজনেস, যেমন কথা প্রসঙ্গে বলতে পারে অনেকগুলো টেলিকম যে বিল্ডিং এর ফিজিক্যাল লেয়ার দেখেন, এখানে কিন্তু আন্দোলনকারীরা ঢুকতে পারবে না, যেই আসুক এক্সটার্নাল, ওরা ফিজিক্যালটাই যেভাবে করে রেখেছে, এটা আসলে এক্সটার্নালি ঢুকাটা ভেরি ডিফিকাল্ট, এবং আগুন দিলে অটোমেটিক পানি বের হয়ে আসবে, এবং বিল্ডিং একটা স্বয়ংক্রিয় একটা রোবট, সে বিল্ডিং গুলো এরকম কনসেপ্ট কিন্তু বাংলাদেশে নেই, এরকম বিল্ডিং কিন্তু বলা যাবে না। এবং আমি যতটুকু জানি বাংলাদেশে 100-র উপর বিল্ডিং আছে, যে বিল্ডিং গুলো মানে ঢাকার মধ্যেই আছে, ঢাকার বাইরে তো আরও আছে, যেগুলো অত্যন্ত ওয়েল
সিকিউরড, এবং হাইটেক পার্কের যে বিল্ডিংগুলো সেটাও কিন্তু অনেক ওয়েল সিকিউরড। বিশেষ করে আমি একটু আপনার সাথে কথা এটা ওই যে বিষয়টা বলি যে একবার কিন্তু প্রতিমন্ত্রী নিজেই বলেছেন যে গুজব প্রতিরোধের কারণে ইন্টারনেট বন্ধ করা হয়েছে, এবং উনি আবারই পরে বলেছেন যে আমাদের ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার কয়েকদিন পরে বলেছেন যে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়েছে। তার মানে এই যে ত্রিমুখী একটা দাবি করা, এবং পরবর্তীতে গ্রাহক অ্যাসোসিয়েশন থেকে পর্যবেক্ষণে গিয়ে দেখা গেল আসলে এইগুলি সবই ভিত্তিহীন। তো এই যে এটা সাংঘর্ষিক অবস্থা দাবি করার বিষয়টা, আর আপনি যেটা বলছিলেন যে ডেটা সেন্টারের ওই কথাটা, আসলে আমাদের দেশে কিন্তু ইতিমধ্যে অনেকগুলি হাব হয়েছে। আপনি জানেন যে ডেটা সেন্টারের অনেকগুলি হাব আছে। ওই একটা এরকম একটা ভবন যদি দেশ থেকে তুলেও নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু আমাদের ইন্টারনেট বন্ধ হওয়ার কথা না। যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আমাদের ইন্টারনেট গুজব আমরা প্রতিরোধ করতে পারলাম না কেন, ফেসবুক, ইউটিউব, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্রতিরোধ করে তো আমি ইন্টারনেটটা সচল রাখতে পারতাম। তা না করে যেখানে আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে যে আমাদের টেলিযোগাযোগ ইন্টারনেট সেবা একটা মৌলিক মানবাধিকার, জাতিসংঘ স্বীকৃত। তো এইরকম একটা মৌলিক মানবাধিকার এবং জীবন জীবিকার সাথে যেটা আমাদের সাথে এখন রিলেটেড, সেটি আপনি বন্ধ করে দিলেন। তো এই যে মানব হত্যা আর এই যে আপনার মানে মানবাধিকার লঙ্ঘন একটি সেম পর্যায়ের জিনিস, তা আপনি এটা করলেন কেন? হ্যাঁ, আমি আরেকটা বিষয়টা সম্পর্ক করতে চাই। ইন্টারনেট বন্ধ মানে ঠিক এরকম না যে ইন্টারনেটটা বন্ধ হয়ে গেল। এই ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে আমাদের কিন্তু অনেক মানসিক বৈকল্যতা হয়েছে এবং গৃহযুদ্ধ হয়েছে ঘরে ঘরে, এবং তারা বেরোতে পারছে না। এবং ইন্টারনেট যেহেতু বন্ধ, এবং ক্ষেত্র বিশেষে দেখেন কারফিউর মধ্যেও দেখবেন কারফিউ কিন্তু শিথিল হচ্ছে, কারফিউ চলাকালীন সময় জনগণ বের হয়ে গিয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনী যখন বলছেন আপনি কোথায় যাচ্ছেন, এমনও বলতে আমি শুনেছি যে আর কতক্ষণ ঘরে থাকা যায়। এবং করোনাকালীন সময় আমাদের একবার ইন্টারনেট বন্ধ হয়েছিল আমাদের ধানমন্ডিস্থ এলাকাগুলোতে, তখন দেখা গেছে সবাই বাসা থেকে বের হয়ে গিয়েছিল, এবং তারা কিন্তু লকডাউন মানেনি। তো কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টার মধ্যে সে নেটটা আবার ব্যাক করেছিল, তখন আস্তে ধীরে সবাই বের হলো। ইন্টারনেট শুধুমাত্র মানসিক বৈকল্যতা তৈরি করে না অনেক ক্ষেত্রে, সেটা বলছি না, আরও আমাদের অনেক ডিপেন্ডেন্সি আছে, নিজস্ব স্টাডি আছে। আমাদের জনজীবনে ডিজিটালটাকে অভ্যস্ত করে ফেলেছি, ডিজিটাল ক্যালেন্ডার, ইমেল, যোগাযোগ, করসপন্ডিং সব কিছু নিয়ে। সে জায়গাগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। এখন যে বিষয়টা হলো, গুজব রোধের জন্য বাংলাদেশে রামুর ঘটনা থেকে শুরু করে বেশ কয়েকটা সাম্প্রদায়িক দাঙ্গা নাসিরনগরও ঘটেছিল, এবং সশরীরে আমরা গিয়েছিলাম, সেখানে দেখতে গিয়েছিলাম। তো যে ব্যাপারটা হচ্ছে, সেখানে মামলা হলো এবং অনেকগুলো ব্যক্তিবর্গদেরকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পর তাদের কিন্তু আর খোঁজ হলো না, তারা কেউ জামিনে গিয়েছে উচ্চ আদালতে। এবং আপনি দেখেন কোনো সাইবার গুজব অথবা সাইবার হ্যাকিংয়ের ঘটনায় আজ পর্যন্ত দৃশ্যমান কোনো শাস্তি কিন্তু হয়নি। দু একটি ঘটেছে বিজ্ঞ আদালতে, কিন্তু দৃশ্যমান সেগুলো আমরা জানি না, সেগুলো প্রচারিত হয়নি। হয়তো ব্যক্তিগত মামলা রায় হয়েছে। খুব সেন্সিটিভ যেটা বড় রকমের হ্যাকিংয়ের ঘটনা বাংলাদেশে ঘটেছে পর্যন্ত, দেখা গিয়েছে যে তদন্ত করা হয়েছে, তদন্ত করার পর সে তদন্তের কোনো অগ্রগতি নেই। এখন আমরা কিন্তু মেঘ আসার পরে কিন্তু বৃষ্টি আসে, তো আমরা কিন্তু মেঘ দেখেছি এরকম রিপিটেডলি হচ্ছে। এবং হতে হতে এই যে আপনি দেখেন, আমি গুজবের একটি উদাহরণ বলছি, প্রথম দিন কিন্তু রটলো 6 জন মারা গিয়েছে, তো এটা কিন্তু পরবর্তীতে আরও মারা গিয়েছে, কিন্তু 6 জন কিন্তু তখনও পর্যন্ত মারা যায়নি অফিসিয়ালি, আমরা জানতে পেরেছি। তখনও আমাদের বিভিন্ন গণমাধ্যমে বলেছে যে আসলে এই সংবাদের সোর্সটা কি, কিন্তু ক্যাজুয়ালিটি অনেক বেড়েছে, কিন্তু সেটা মারা গেছে 2 দিন পর। কিন্তু এই 6 জন মারা যাওয়াকে কেন্দ্র করে শুরু হলো প্রথম দাঙ্গা, আরও দাঙ্গাটা বেড়ে গেল, কিন্তু ওই দাঙ্গা সামাল দিতে গিয়ে আরও 16 জন 17 জন মারা গেল। তো এভাবে কিন্তু গুজবটা কিন্তু সাকসেসফুল হলো, সে যে মহলে হোক। এবং আপনি যখন মেইন স্ট্রিম মিডিয়ারা চাপে পড়ে যখন মূল সংবাদ প্রচার করতে পারবে না, তখন কিন্তু আপনার গুজবটা বেড়ে যায়। তার মধ্যে আপনি ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে গুজবটা ম্যানুয়ালেও এখন ছড়িয়েছে, হ্যান্ড বিলে ছড়িয়েছে, মসজিদে বিলি করা হয়েছে, গোয়েন্দা রিপোর্টে আসছে, হাতে লেখা বিলি, প্রিন্ট আউট না। তো সে হাতে লেখা বিলি, আমাদের রক্তের বদলে রক্ত, অনেক রকমের সেন্টিমেন্টাল বিষয়। এখন আমাদের 42% জনগণ হচ্ছে তরুণ, তখন তারা যখন একটি মিসকনসেপ্টদের নিয়ে যায়, এবং বাংলাদেশের কিন্তু ইতিহাস বলছে বিভিন্ন আন্দোলন কিন্তু ছাত্রদের একটি বিশেষ ভূমিকা। আজকে যদি 52 আন্দোলন বলি, 69 গণঅভ্যুত্থান বলি, এগুলো হচ্ছে আমাদের মূল বীজ ছিল। এবং এই ছাত্ররা কিন্তু এখন সামহাও গাইডেড হোক মিসগাইডেড হোক, তারা কিন্তু ধরে নিয়েছে যে তারা নিরাপদ নয়। আপনি একটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে
যে এই গ্রেফতারকে নিয়ে কেন্দ্র করে বিভিন্ন রকমের কথাবার্তা অনলাইনে, বিভিন্ন রকমের কন্টেন্ট এবং বিভিন্ন রকমের মর্মস্পর্শী রিল কিন্তু এখনো ঘুরছে এবং সেটা ভিপিএন দিয়ে সেটা চালিত হচ্ছে এবং এই রিলগুলো বলা হচ্ছে এটা আজকে, হয়তোবা ঘটনাটা অনেক আগের, একটু কিন্তু সুযোগ নিচ্ছে। কুকি বাহিনীতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে বিবৃতি কুকি বাহিনীর প্রতি যেটা বলা হয়েছিল সেই বিবৃতিটা আংশিক কেটে সেই বিবৃতি এখন এই ছাত্রদেরকে জোড়া দিয়ে একটি মহল কিন্তু নিচ্ছে। এখন এতে কি হচ্ছে, ইলেকট্রনিক মেন্টাল হেলথ যেটাকে বলে সেটা হচ্ছে তারা প্রভোগ হয়, অর্থাৎ আমার ভাইয়ের এটা হলো আমি এখানে বসবো না। এবং আমি অনেক ভালো গার্জিয়ানকে শুনেছি যে তারা বলেছে যে ছেলেকে বলেছে ইউ আর গুড বয় নট টু মুভ, বললো যে আই এম গুড বয় পাপা বাট আই এম কাওয়ার্ড, এরকম কথা বলেছে। তো সেই ব্যক্তিও কিন্তু তার সন্তানকে ধরে রাখতে পারছে না এবং এটা আসলে দীর্ঘতম হলে এবং গুজবটাকে যদি আমরা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করতে যদি ব্যর্থ হই তাহলে কিন্তু এটার সিচুয়েশনটা আরও বাড়বে, কমবে না। এবং দেখেন এটা কিন্তু আমাদের চরম একটি শিক্ষা, আমাদের আইসিটি ব্যবসায়ীদের শিক্ষা, আমাদের সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা এবং যারা পরিচালনা পর্ষদে বসে আছেন সবার কিন্তু একটি চরম একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে যদি আমরা সামনে মডেলিং না করতে পারি তাহলে যে কোনো একটা ঠুনকো ঘটনা বিশাল বিপর্যয় ঘটবে। ছোট্ট করে আপনার ওই প্রশ্ন আরেকটি প্রসঙ্গে শেষ করতে চাই, গুজব হচ্ছে এই কারণে বৃদ্ধি হয় এবং হচ্ছে এটা কোনো বিচার নাই। গুজব নির্ণয় করার জন্য সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ আমি দেখিনি। একটি ওয়েবসাইটের কথা আমরা বলেছি যে ওয়েবসাইটে প্রতিদিনের গুজবটা আপডেট হবে সরকারিভাবে, সেই ওয়েবসাইটটি পর্যন্ত আজকে আমরা দেখলাম না। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের মাধ্যমে গুজব ডিটেক্ট হয় জিও লোকেশন বেসড, সেগুলোকে কিন্তু একসাথে আমরা মেশিন লার্নিংয়ের মাধ্যমে দৃশ্যমান করা যেতে পারে। আমাদের এতগুলো 500 অ্যাপ্লিকেশন আছে, আপনি গুজবের জন্য একটি অ্যাপ্লিকেশন দেখান, সেটা কিন্তু আমরা এই কনসিকুয়েন্সটা বুঝি না। এবং আমাদের কিন্তু ট্রু জার্নালিজম যেটা বলতে বোঝায়, মানে জার্নালিজম উইদাউট ফেয়ার, আমরা যে কথাটা বলতে চাই সেই জিনিসটা যতক্ষণ না প্রতিষ্ঠিত না হচ্ছে, কারণ মানুষের কিন্তু একটা হিলিং প্রসেস দিতে হবে যে কোনো ইস্যু, সেটা হিলিং প্রসেস কিন্তু আউটবাস হয় নেটে আসবে, না হয় আপনি এটা রাস্তায় আসবে, এবং নেটে না আসলে কিন্তু রাস্তায় চলে এসেছে এবং আমরাও কিন্তু সাফারার, দেশ সাফারার, মানে আমরা সবাই সাফারার, দিস ইজ দ্য ইস্যু। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বিষয় একটু শেষ করবো আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে, সেটা হচ্ছে যখন আমরা ইন্টারনেটটা আমরা শুরু হলো, যখন ব্রডব্যান্ড ইন্টারনেটটা চালু করলো তখনই একটা বিভিন্ন মহলে একটা কথা ছিল যে আমাদের সাইবার অ্যাটাক হতে পারে। এবং আজকে দেখলাম আমরা যে টেলিকমিউনিকেশন এবং আইসিটি প্রতিমন্ত্রী বললেন যে সাইবার অ্যাটাক অলরেডি হয়েছে এবং বিভিন্ন সাইবার অ্যাটাকরা 50,000 বার দেশের অনেকগুলি ওয়েবসাইটে তারা অ্যাটাক করেছে, যদিও তারা সফল হয়নি বলতেছে। তা আমাদের সার্ট আছে, আমাদের আইসিটি মিনিস্ট্রি আছে, যারা ইন্টেলিজেন্স আছে, যারা এই সমস্ত নিয়ে কাজ করে, তারা আসলে আমরা এত কি করছি, আমাদের দেশ কি আসলে এই যে ডিজাস্টারটা আমাদের হয়ে গেল, সাইবার অ্যাটাক যদি হয় তাহলে তো আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমরা খুব একটা কিছু করতে পারিনি, সফল হয়নি, তাহলে এই ধরনের বড় ধরনের সাইবার অ্যাটাক হলে আমরা আসলে এই জায়গাটা আমরা কতটুকু নিরাপদ? দেখুন, মিরর হ্যাকিংয়ের জায়গায় বাংলাদেশের বেশ কয়েকটি সংস্থায় অ্যাটাক হয়েছে বলে হ্যাকাররা দাবি করছে, তারা স্ক্রিনশট সহ দিয়ে দিয়েছে এবং সেখানে দেখা গিয়েছে যে কোটা আন্দোলনকারীদের পক্ষে তারা কথা বলছে। এই হ্যাকারগুলো মূলত দেশের বাইরের এবং তারা বাংলাদেশি বা যে কোনো একটা কারণে তারা করেছে। হ্যাকিং দুই রকমের হয়, স্টেট স্পন্সর্ড হ্যাকিং আর একটা হচ্ছে অর্গানাইজেশনাল স্পন্সর্ড হ্যাকিং। তো বাংলাদেশের বিপক্ষে যে সকল রাষ্ট্রগুলো আছে, স্বাধীনতা বিরোধী চক্রগুলো আছে, তারা অবশ্যই সুযোগে সদ্ব্যবহার করবে, এটা কিন্তু খুব ন্যাচারাল একটা ফেনোমেনা। তো সেক্ষেত্রে যে বিষয়টি হয়েছে, এই অ্যাটেম্পের পরে আমাদের যে সমস্যাটা হয়েছে, আমাদের এটা নির্ণয় করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, এই তিনটা ডিভিশন রয়েছে। আমাদের এটাকে মেরুকরণ করতে হবে সরলরেখায়, কারণ পুলিশ যদি কোনো কিছু জানতে চায় তখন সে ডাক টেলিযোগাযোগ বিভাগকে জানাবে, সে আবার সার্টকে জানাবে, সার্ট আবার ডটকে জানাবে। এই জানাজানি করতে আপনার একটা লম্বা একটি প্রশাসনিক জটিলতা রয়েছে। এক ক্লিকে তারা কিন্তু জিনিসগুলো পায় না, খুব ক্ষেত্র বিশেষে এক্সেপশন, ন্যাশনাল ক্রাইসিস ছাড়া। তো সাইবার পুলিশের জন্য স্মার্ট পুলিশিংটা খুব দরকার। তো স্মার্ট পুলিশিং মানে হচ্ছে তারা সরাসরি তথ্য বিভাগের সার্টের সাথে তাদের খুব দ্রুত যোগাযোগ করতে হবে। আমাদের সার্টের যে ইস্যুটা হয়েছে, বাংলাদেশের এত ভার্সেটাইল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, সেই তুলনায় তাদের কিন্তু লোকবল এবং দক্ষ মানবের আমার দৃষ্টিতে, আমার গবেষণাতে আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগত, হ্যাঁ, অভাব রয়েছে এবং তারা আরও বৃদ্ধি করতে পারে। এবং আমাদের সার্টের সাথে আমাদের সার্কভুক্ত দেশ ইউরোপিয়ান ইউনিয়নদের সাথে কিন্তু একটা এক্সচেঞ্জ
কমিশন থাকা দরকার, যেখানে তারা ইন্টেলিজেন্সকে এক্সচেঞ্জ করবে। আনঅফিসিয়ালি সেটা আছে, কিন্তু আমরা চাই এটা কাগজে কলমে কূটনৈতিক পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা হোক। হ্যাঁ, মুখে মুখে ইমেলে আপনি অনেক সময় বিভিন্ন সেমিনার ফোরামে যে একটু শেয়ার করলেন, আপনি এটা কিন্তু একটা বৈশ্বিক যুদ্ধ, বৈশ্বিক যুদ্ধতে আপনি একা যুদ্ধ করে পারবেন না। সুতরাং বিশ্বের সাথে বন্দি চুক্তি বিনিময়টা খুব দরকার। কারণ আজকে যদি আমার কোনো একটি কান্ট্রির লোক আমার নেটওয়ার্কে অবৈধ অনুপ্রবেশ করে থাকে, তাকে শনাক্ত সাপেক্ষে সেই রাষ্ট্রের মাধ্যমে তাকে কিন্তু আপনাকে চিহ্নিত করে আইনের পর্যায়ে আনতে গেলে ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেম, স্মার্ট সাইবার ট্রাইব্যুনাল গঠনটা খুবই জরুরি। অসংখ্য ধন্যবাদ তানভীর জোহা ভাই। যে আমরা আপনার আলোচনা যেটা বললাম, যে আমরা গত 15 বছরে আমাদের আইসিটি মিনিস্ট্রি এবং আইসিটি ডিভিশনের যেই ডেভেলপমেন্টটা দরকার ছিল, এবং এখানে যে বড় রকমের একটা ঘাটতি আছে, আমাদের দক্ষ জনবল, আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং সাইবার সিকিউরিটির জন্য, সেটা অনেকটা আপনার কথা পরিষ্কার যে এখানে আমরা অনেক দুর্বলতা পরিলক্ষিত হয়েছে আপনার বক্তব্যের মাধ্যমে। আশা রাখি আপনার এই বক্তব্যগুলি আমাদের ভোরের কাগজের মাধ্যমে সরকারের কাছেও পৌঁছবে এবং সাধারণ জনগণের মাঝে পৌঁছবে, যার ফলে সরকার এখান থেকে চিন্তা করবে যে আসলে করণীয়টা কী। আর বাংলাদেশের সাইবার নিরাপত্তায় আসলে আমাদের দেশে বেশ অনেকজন, জোহা ভাইয়ের মতো এরকম যারা আমাদের প্রযুক্তি বিশেষজ্ঞ আছেন, তাদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক পরামর্শ এবং সহযোগিতা নিতে পারি আমাদের সাইবার নিরাপত্তা। আমাদের নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া পর্যন্ত নেই, যেটা চীনের আছে। যদি আজকে আমাদের নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে তো কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াটা অন্তত অ্যাপ কমার্সটা চালু থাকতো, যেটা আপনি বলছেন। তো আশা রাখি আপনারা এই ব্যাপারে সরকারকে এটা পরামর্শ দেবেন, যাতে করে আমাদের নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া করা যায়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তানভীর জোহা ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ শুনছিলেন যে তানভীর জোহা ভাই যে প্রযুক্তি খাতের, টেলিযোগাযোগ এবং প্রযুক্তি খাতের যে নিরাপত্তা এবং যে বিষয়গুলি তুলে ধরেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার বিষয়। তো আমরা এই দেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের যে সম্ভ্রমহানি হয়েছে, তার মাধ্যমে যে অর্জিত আমাদের এই স্বাধীন বাংলাদেশ, এই দেশটি আমাদের। আমরা নিজেদের মধ্যে বিভাজন যাতে সৃষ্টি না করি, দেশের সম্পদ যাতে নষ্ট না করি, এবং গুজব প্রতিরোধ আমরা সবাই এগিয়ে আসি, এবং গুজব যাতে আমরা না ছড়াই, সত্য এবং ন্যায় সংবাদ আমরা পরিবেশিত করি, এবং সবাই যাতে দেশকে ভালোবাসে, সেই প্রচেষ্টা নিয়ে, সেই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের নিয়মিত আয়োজন মুক্ত চিন্তার এখানেই শেষ করছি। আপনাদের সেই সাথে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ভোরের কাগজের ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাদের মুক্ত চিন্তা দেখার জন্য। সেই পর্যন্ত আপনারা আগামী পর্বের জন্য আপনাদের অপেক্ষা থাকলাম এবং আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ তানভীর জোহা, আপনি কষ্ট করে আমাদের দৈনিক ভোরের কাগজে আসার জন্য। ধন্যবাদ এবং শুভেচ্ছা সকলকে। ধন্যবাদ আপনাকে।